বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত সাধনপীঠ তারাপীঠ ঘুরে দেখার আজ হলো শেষতম দিন। এর আগে প্রথম দিন আমরা তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছি এবং মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে 7টি ঐতিহাসিক স্থান রয়েছে, সেই জায়গাগুলি দর্শন করেছি। আর দ্বিতীয় দিনে তারাপীঠ মন্দির থেকে বক্রেশ্বর সম্পূর্ণ ভ্রমণ করেছি। সেই ভিডিওটিতেও বিস্তারিত তথ্য তুলে ধরেছি তোমাদের কাছে। বীরভূম জেলায় মোট 5টি সতীপীঠ রয়েছে, যার মধ্যে 2টি সতীপীঠ মন্দির আমরা আজ দর্শন করতে চলেছি। নাম হলো যথাক্রমে ফুল্লরা মন্দির এবং নলাটেশ্বরী মন্দির। ফুল্লরা মায়ের মন্দিরে আজ আমরা অপূর্ব স্বাদের ভোগ প্রসাদ গ্রহণ করব। ভোগ প্রসাদের মূল্য, যাতায়াতের খরচ, হোটেল খরচ, এছাড়া যাবতীয় সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। বীরভূমের সবচেয়ে বড় শিব মন্দির কলেশনাথ মন্দিরও ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবো। তাহলে চলো একটু দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। 3, 2, 1. গুড মর্নিং, সুপ্রভাত। তারাপীঠ ব্লগের 3rd দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করার সময় হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চেক আউট করবো বলে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, শুধু এই প্রসাদগুলো নেওয়া বাকি। এখানে সমস্ত মন্দিরের প্রসাদ রয়েছে, যেগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, কারণ অনেক জায়গায় আমরা পুজো দিয়েছি, আলাদা করে না রাখলে গুলিয়ে যাবে। আজকে শেষবারের মতো তোমাদের একবার ব্যালকানিটা দেখাই। চলো ব্যালকানির ভিউটা দেখে নাও। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে, আর এক ঝলক ছাদে এলেই মনটা জুড়িয়ে যাবে। দূরে দেখো দ্বারকার নদ দেখা যাচ্ছে। জল দেখছো এখন একদম শুকনো ডোবার মতন হয়ে গেছে, বর্ষাকালে কিন্তু এটা ফুলে ফেঁপে ওঠে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। আমি এখানে বসে একটু রোদ পোহাই, ততক্ষণ তোমরা এই হোটেলের যে ঘরে আমরা রয়েছি সেখানকার সমস্ত ডিটেলস হোটেলের ম্যানেজারের মুখে শুনে নাও। নমস্কার, আমি সমীর গোস্বামী, গঙ্গা হোটেল এখানকার ম্যানেজার। আপনারা এখানে আসুন, সবাইকে স্বাগত জানাই আমাদের হোটেলের মধ্যে। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি নিউলি প্রপার্টি, 8 মাস হয়েছে আমাদের ওপেনিংয়ে। সো আপনারা আসুন, একবার দেখে যান। খুব সুন্দর অ্যাটমসফিয়ার এখানকার, রিভার সাইডে নতুন হোটেল গঙ্গা। এখানে রুম টেরিফ তেমন কিছু নেই, খুবই কম। ডাবল বেডরুম যেটাতে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড থাকতে পারবে, সেটার মিনিমাম ট্যারিফ হচ্ছে আমাদের এখানে 1500 টাকা। এরপরে যদি আপনারা 3 বেডরুম নিতে চান, সেটা ট্যারিফ হচ্ছে 2000 থেকে 2200 টাকার মধ্যে। তারপরে যদি ডর্ম টাইপের কিছু একটা নিতে চান 5 থেকে 6 জন থাকার জন্য, সেটার ভাড়া রয়েছে 2500 টাকা। সো সবাইকে বলবো আসুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 8972326550। আর ফুডিং এর ব্যাপারটা একটু বলে দিন। ফুডিংয়ের ব্যাপারটা আমাদের এখানে ইন হাউস কিচেন রয়েছে, যেখানে একটু সময় লাগে, যেহেতু আমাদের রানিং কিচেন না। আপনি বাইরে থেকে যেটা তারাপীঠে হয় কি, নিজের পছন্দ মতন মাছ, মাংস, ডিম, শাক, সবজি নিয়ে আসুন, এখানে নিজের মতন করে রান্না করান। শেফরা রয়েছে, আপনার মতন করে রান্না করে আপনার রুমের মধ্যে ওরা সার্ভ করে দেয়। সেটা শুধু মেকিং চার্জেস নেওয়া হয়। আচ্ছা, আর আমি অর্ডার দিলে রুমে তো পৌঁছে দেওয়া হয়? রুমের মধ্যে আপনার সেটা পৌঁছে দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অনেকেই তোমরা বলতে পারো যে এত টাকা দিয়ে হোটেলে থাকার তো দরকার নেই, আমরা 500-600 টাকায় পেয়ে যাই হোটেল। 500-600 টাকায় যে হোটেল তোমরা পাও, সেটার সাথে 1500 টাকার হোটেলের তো কিছু তফাৎ থাকবেই, তাই না? যেমনটা তোমরা আমার প্রত্যেকটা ভ্লগেই দেখেছো, হোটেলের রুম, ডেকোরেশন, আশপাশের অ্যাম্বিয়েন্স সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর। আর আমি যেমন আমার প্রত্যেকটা ভ্রমণের ব্লগে বলে থাকি যে বেড়াতে এসে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ম্যাটার করে। আমরা সবসময় চাই যে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাব, যেখানে একটা ফুল গাছও আমাদের মন ভালো করে দেবে। আর আশপাশের অ্যাম্বিয়েন্স সহ হোটেলের ঘর তো অবশ্যই কিছু কিছু মানুষের কাছে ম্যাটার করে। তবে তোমরা যারা সত্যি অ্যাফোর্ডেবল খুঁজছো, যাদের কাছে এগুলো ম্যাটার করে না, শুধু থাকার বাসস্থানটুকু চাই, তারা কিন্তু তারাপীঠের অনেক হোটেল পেয়ে যাবে, যেগুলো চিপেস্ট রেটে তোমাদের ঘর প্রোভাইড করবে, কিন্তু সেখানে ফেসিলিটি এত পাবে না। যেমন ধরো জল নাই থাকতে পারে, বাথরুম অপরিষ্কার হতে পারে, কিংবা ধরো এতটাই ঘিঞ্জি ড্যাম্প যে তোমাদের শরীর খারাপ করতে পারে। এগুলো তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমি পার্সোনালি একটু ভালো জায়গায় থাকতে ভালোবাসি, এতটাও চিপেস্ট চাই না যেখানে মানে মনটাই ভালো লাগবে না। চলে এসেছে আমাদের অটো, যথারীতি একটু দেরি হলো বেরোতে।
দাদা গুড মর্নিং। গুড মর্নিং। হোটেল ছেড়ে আমরা রওনা হয়ে গেলাম। এই যে হোটেল গঙ্গার যে রেস্টুরেন্টটা, মানে যেখানে রান্না বান্না হয়। চলো টাটা হোটেল গঙ্গা, নেক্সট টাইম আসবো যখন আবার দেখা হবে। আমরা মেন রোডে উঠে গেলাম, আর মেন রোডের ঠিক বাদিকেই দ্বারকানাথ, যেটা আমি হোটেলের ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম। ডান দিকে রয়েছে মা তারা সরণি, আর বাদিকে সেই হোটেলটা। এই যে এদিক দিয়ে যেতে হবে আশুতোষ হোটেল, যেখানে আমরা দুপুরে খেয়েছিলাম গত পরশু। তারাপীঠ ভ্রমণের জন্য এটা কিন্তু একদম পিক টাইম, যার জন্য এখন অনেক ভিড়। তোমরা যদি মার্চ এপ্রিল মাসে আসো বা দুর্গাপুজোর পর আসো, সেই সময়টা একটু ফাঁকা পাবে, অনেকটাই ফাঁকা পাবে। আমরা এখন রওনা দিয়েছি তারাপীঠ থেকে 51 সতীপীঠের আরেকটি অন্যতম সতীপীঠ ফুল্লরার উদ্দেশ্যে। আচ্ছা দাদা, ফুল্লরা কত কিলোমিটার গো তারাপীঠ থেকে? তারাপীঠ থেকে 51 কিলোমিটার, 51। মানে আমাদের মোটামুটি 1 ঘন্টা বসে থাকতে হবে অটোতে। 1 ঘন্টায় হবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে। যদি কোথাও না নামি তাহলে 1.5 ঘন্টায় আমরা ফুল্লরা পৌঁছে যাব, রাস্তাঘাট যদি একদম ফাঁকা থাকে। এর মধ্যে আপনি একটা পাবেন শিব মন্দির, যেটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় শিব মন্দির। আচ্ছা আচ্ছা ওটা হলো আপনার পল্লেশ্বরের শিব মন্দির। আচ্ছা, ওটা আপনার এই রাস্তার মধ্যেই পড়বে। বীরভূমের সব থেকে বড় শিব মন্দির, তাহলে এটাও দেখে নেবো আমরা। 27 কিলোমিটার পর। আচ্ছা আচ্ছা। একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে, সেটা হচ্ছে পলিউশন অনেক কম, আর মানুষজন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর অনেক ভোরে ওঠে। যেহেতু এই জায়গাটা এখনো সেরকম শহরের তকমা পায়নি, এখনো গ্রাম সাইডই আছে, শুধু তারাপীঠের কাজটাই জমজমাট শহরের মতন, বাকি সব জায়গায় গ্রামের মতো এখনো রয়েছে। গ্রাম বলতে এরকম মাটির বাড়ি বা ইলেকট্রিসিটি নেই সেরকম কিন্তু নয়, পাকা বাড়ি রয়েছে, ক্ষেত জমি রয়েছে, বিদ্যুৎও আছে, জলের ব্যবস্থা আছে, সবই আছে। তবুও ব্যাপারটা গ্রামের মতোই। তো এখানকার মানুষজনের লাইফস্টাইল শহরের মানুষের একদমই উল্টো, অনেকটাই আলাদা, এটা আমি বুঝতে পারলাম। আর কালকে রাতে যখন আকাশের দিকে তাকিয়েছিলাম, ঝকঝকে পরিষ্কার আকাশ আর প্রচুর তারা, যেটা কলকাতার আকাশে এত তারা দেখতে পাওয়া যায় না। তারাপীঠে এসে প্রথম দিন 12 কিলোমিটারের মধ্যে যে 7টা মন্দির আমরা দেখেছিলাম না, সেই 7 মন্দিরের রাস্তা দিয়েই আমরা প্রায় 27 কিলোমিটার অটোতে এসে এই বীরভূমের সবচেয়ে বড় শিব মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরে ঢোকার মুখে বাদিকে হনুমানজি রয়েছেন। এখানে যে শিব ঠাকুর বিরাজমান তার নাম হচ্ছে কলেশ্বর শিব। পার্বতী মায়ের মন্দির রয়েছে, পুজোর কাজ চলছে। এখানে প্রতিষ্ঠার সময় লেখা আছে বাংলার 1346 সাল, 18ই ভাদ্র। শিব মন্দির যেখানে আছে সেখানে নন্দী মহারাজও থাকবেন। শিব মন্দিরটা একটু নিচে, চলো দেখি। এই যে শিবলিঙ্গ রয়েছে, আর এখানে তো শিবলিঙ্গের নামও রয়েছে কত সুন্দর করে। বাহ, কি ভালো লাগছে দেখতে।
আমরা হোটেল থেকে 10টা নাগাদ বেরিয়েছিলাম আর এখন 12:08 বাজে। আমরা শিব মন্দিরে ঢুকেছিলাম, সেই সময়টুকু বাদ দিয়ে আমাদের 2 ঘন্টা মতন সময় লাগলো। দেবী ফুল্লরার মন্দিরে এখন রয়েছি। এটিও 51 সতীপীঠের অন্যতম পীঠ এবং জাগ্রত পীঠ। জায়গাটার নাম হচ্ছে লাভপুর। এই লাভপুর থেকে কঙ্কালীতলা মন্দির কিন্তু কাছে। আর আমরা যে কালকে সাঁইথিয়া গিয়েছিলাম সেখানে আমরা নন্দিকেশ্বরী মন্দির গিয়েছিলাম, ওটাও একটা সতীপীঠ। সেই নন্দিকেশ্বরী মন্দির থেকে ফুল্লরা কাছে, কিন্তু যেহেতু সময় ছিল না তাই আমরা ঢুকতে পারিনি। তো আজকে অনেকটা রাস্তা অতিক্রম করে 51 কিলোমিটার অতিক্রম করে আমরা সতীপীঠ দর্শনে এসেছি। এই হচ্ছে মন্দির চত্বর। এখানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে। বলছি এখানে দেবীর নিচের অধর পড়েছিল তো, নিচের ঠোঁট। আচ্ছা, এখানে কোনো মূর্তি আছে? একটু যান, আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে মূর্তির ছবি নিয়ে যান। ओम सपरिवाराय सर्वमंगलमंगलाय नमः जय देवाय नमः विश्वेश्वराय महादेवाय नमः सर्वमंगलमंगलाय। ভোগের ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, ভোগের কুপন কত টাকা করে? কুপন 40 টাকা। 40 টাকা। আর প্রতিদিন খাওয়ানো হয়? প্রতিদিন অন্যের ভোগ। অন্ন ভোগ হয়? খিচুড়ি ভোগ হয়? হ্যাঁ? খিচুড়ি ভোগ হয়? না, না, অন্ন ভোগ অন্নের। হয়। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত? 1টা 15 থেকে একদম 3টে পর্যন্ত। আর কুপনও ওই সময়ই কাটা হবে? 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখন তো 12টা বেজে গেছে, আমি চাইলে কুপন পাবো? না, আপনি পিছনে ভোগ ঘরে চলে যাবেন, 1টা বাজলে ঘরে ঢুকে পড়বেন, প্রসাদ পেয়ে যাবেন। আচ্ছা, আর কোনোদিন বড় অনুষ্ঠান বা মেলা কিছু হয় মাঘী এখানে? পূর্ণিমা মাঘী সামনে পূর্ণিমা। আসছে। আচ্ছা আপনার 1 ফেব্রুয়ারি 18 মার্চ, এটা হচ্ছে মাঘী পূর্ণিমা, মায়ের বাৎসরিক উৎসব। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। আমার নাম দীনেশ চ্যাটার্জি। আচ্ছা মায়ের এই যে পুকুরটা দেখছেন, এটা হচ্ছে মায়ের পদ্ম পুকুর। আচ্ছা এবং অকালবোধ রামচন্দ্র যে যজ্ঞটা করেছিলেন, যে যজ্ঞে যে 108টা পদ্ম লেগেছিল, সেই দেবীদহ এটা। এই আচ্ছা। জল মহাপবিত্র জল, এবং এই জল মাথায় ছিটিয়ে দিতে হয়, বহুত দোষ কেটে যায়। এই ঘাটের নাম হচ্ছে ঋষিকেশ ঘাট, আর কুণ্ডের নাম হচ্ছে পদ্মপুকুর। এই সেই ঐতিহাসিক পুকুর যেখানে স্বয়ং রামচন্দ্র পদ্মফুল তুলেছিলেন। তো এই কুণ্ডের জল মাথায় তো না দিলেই নয়। এখন এভাবেই দিতে পারি জল ছিটিয়ে, কিন্তু পুণ্য অর্জন করতে গেলে এই স্থানে আসতে হবে, এসে তারপর নিজেরাই মাথায় জল ছেটাতে হবে। চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। মন্দিরের গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, এই দেখো। যে কোনো সতীপীঠ বলো বা যে কোনো মন্দির চত্বরই একটা মন্দিরকে কেন্দ্র করে আরও আশপাশে অনেক মন্দির গড়ে ওঠে, যেমন গণেশ মন্দির বা কৃষ্ণ মন্দির। সেরকমই এখানে আরও কয়েকটি শিব মন্দির আছে। দেবী ফুল্লরার মন্দিরের অধিষ্ঠাতা ভৈরব হলেন এই বিশ্বেশ মহাদেব। প্রত্যেকটি সতীপীঠের সঙ্গেই কিন্তু ভৈরব বিরাজ করেন, এক এক জায়গায় এক এক রকম নাম। মন্দিরের ভোগঘর, এখানে রান্নাবান্নাটা হয়।
9টা থেকে 12টা পর্যন্ত কুপন সংগ্রহ করার সময়। আর এই দিকের রাস্তাটা দিয়ে পাশে গেলে ওখানে খাওয়ানোর ব্যবস্থাটা আছে। তো ভোগ ঘরের ভিডিও করাটা উচিত নয়, তাই বাইরে থেকে কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম, ভেতরে ঢুকবো না। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। হচ্ছে সতীর 51 ফিটের একটা। হুম। এখানে মায়ের নিচের অধর পতিত হয়েছিল কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে। কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন কৃষ্ণানন্দ গিরি। উনি মায়ের সাক্ষাৎ যে জয় দুর্গা রূপ, সেই রূপে 4 হাতের সিংহবাহিনী দুর্গা, সেই রূপে উনি দর্শন পেয়েছিলেন। দর্শন পাওয়ার পর মায়ের অষ্ট স্বয়ম্ভু শিলায় পরিণত হয়। তো দেবীর নাম হচ্ছে ফুল্লরা, ভৈরবের নাম হচ্ছে বিশেষ। যে দেখলাম আমরা শিলা দেবী, ওই রূপেই এখানে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, মায়ের এখন যেটা বর্তমান রূপ দেখতে পাচ্ছেন ওই রূপই মা আবির্ভূত হয়েছিলেন। আর মায়ের আর 3টে চক্ষু আছে, ত্রিনয়ন। ওগুলো মানুষের দেওয়া, ওগুলো মানুষের মানত ছিল, মানতের জন্য দিয়েছে ওগুলো। মন্দিরের সাথে যুক্ত কোনো অলৌকিক বা কিছু? অলৌকিক ঘটনা বলতে ধরুন আগে তো ধরুন এত ঘড়ি বা টিভির এত প্রচলন ছিল না। আগে মায়ের ওই সামনের দিকে যে পুকুরটা আছে, ওই পুকুরটাতে আপনার যে অষ্টমীর যে বলিদানের যে সময়টা, আগে তো ধরুন অতটা সময় সম্বন্ধে মানুষ সচেতন ছিল না। তো ওই পুকুরের মধ্যে একটা আওয়াজ হতো, তারপর এই ফাঁকা জায়গাটায় একটা শঙ্খ চিল আসতো। ওই দুটো জিনিস একসাথে হওয়ার সময় ওই মহা অষ্টমীর যে বলিদান, সেই বলিদানটা তখন সম্পন্ন হতো। এখন তো বর্তমান যুগে এখন ঘড়ি হয়ে গিয়েছে, মোবাইল হয়ে গিয়েছে, এখন তো আর অসুবিধা নেই, এখন সব ঘড়ি মোবাইল দিকে সেই কাজগুলো হয়। ওই শঙ্খচিল আসার সময়টাই বলিদানের সময় ছিল, যখন আসবে তখন বলি হবে। এখানে কি নরবলি হতো একটা সময়, মানে ছাগ বলি? না, এখানে সব ছাগ বলি হয়। আচ্ছা, এখনো হয়। আজ থেকে 650 বছর আগে কাশীর 4জন পুরোহিতকে মারা স্বর্গাদেশ দেন যে আমার এই অংশ অমুক জেলায়, অমুক গ্রামে, অমুক জায়গায় আমার পড়ে রয়েছে, তোর আগে প্রতিষ্ঠা করে। ঠিক যেমন কথা বলছে এইভাবে। এইবার ওনারা 4জনাতেই একই স্বপ্ন মিলে যাওয়ায় খুব চিন্তায় পড়েন। বহু দূর দেশ, 650 বছর আগে তখন গাড়ি ঘোড়া, নদী নালা, খাল বিল পার হওয়ার কিছু ছিল। ওখান থেকে এখানে এসে পৌঁছানোর সময় 2 বছর পরে সেখানে ঢোকেন। এখানে যখন এসে পৌঁছান 2 বছর পর, এবং এখানে ঢোকার পরে ওনারা দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল, মানুষ খায়, এরকম ধরনের জীবজন্তু জানোয়ার বাস করে। এই বনের মধ্যে মাকে স্মরণ করে ওনারা ঢোকেন। মা সবসময় ওনাদেরকে গাইড করেছেন বলে ওনারা বেঁচেছিলেন। ওনারা এই বনের মধ্যে ঘুরতেই থাকে, ঘুরতে 1 বছর কেটে যায়, মায়ের দেখার পান। 1 বছর পরে মাঘী পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা যখন দেখলেন যে আমাকে খুঁজে পেল না, তখন মা নিজেই দেখা দিলেন। কীরকমভাবে দেখা দিলেন? মা যেখানে আছেন ওই জায়গাতেই 5টা জবা ফুল সাজিয়ে রেখে দিয়েছে। এরকম পজিশনে ওরা ঘুরতে দেখেন ওইখানে কটা ফুল পড়ে আছে। ওই ফুল দেখে ওনারা খুব চিন্তা করেন, যখন 1 বছর হয়ে গেল কোনো জনমানুষকে দেখি নাই বলে, তো কোথায় থেকে এলো ফুল? চলো তো যাই দেখে টাটকা 5টা জবা ফুল সাজানো আছে। এবং কৃষ্ণানন্দগিরি মহারাজজি, ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দগিরি মহারাজজি, রঘুবার গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী, এবং সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী। 4জনে গিয়ে তখন কৃষ্ণানন্দগিরি মহারাজজি দেখেন যে ওখানে কটা জবা ফুল সাজানো রয়েছে। কৃষ্ণানন্দগিরি মহারাজজি সাহস করে ফুলটাকে ছোঁয়। ফুলটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান, এবং সঙ্গে সঙ্গে মা ওনার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মা আবার বলে দেন যে আমার এইটাই সেই অংশ, এবং আমার এই মন্ত্রে পুজো হবে, এই ভোগ হবে। পুজোর সাজেশন দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে উঠে 4জনের যুক্তি করে মাটি মেখে বাঁশের কঞ্চি দিয়ে ছিটেবেড়া বলে, ওই ছিটেবেড়া 3 ফুট মতো একটা ঘর করে মাকে রাত পর্যন্ত প্রতিষ্ঠা করার পরে নিত্য সেবা শুরু করে। তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলত না। একটা গ্রামে গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে গুড়, এটা নিয়ে এসে মায়ের ভোগ দিতেন, এবং মায়ের কাছে একটা ছোট নৈবেদ্য করে দিতেন। আর পাশে দেখবেন, মন্দিরের পাশে দেখবেন শিবাভোগ বলে জায়গা লেখা আছে, ঘেরা আছে ছোট্ট পাঁচিল করে, ওইটা হচ্ছে মায়ের শিবাভোগের জায়গা। ওইখানে করে একটা বড় নৈবেদ্য করে ওখানে নামিয়ে দিয়ে 3টে ডাক দিতেন। কৈগো রূপিসুপি, মানে রূপিসুপি হচ্ছে একদল শিয়ালের নাম। ওইখান থেকে 3টে ডাক দিতেন, তখন কিন্তু মা ওই শিয়ালের রূপ ধরেই এসে ওই ভোগ খেয়ে যেতেন।
এবং আমার গা কাটা দিচ্ছে। ওই ভোগ খেয়ে যাওয়ার পরে যেটা উচ্ছিষ্ট করে থাকতো সেটা কুড়িয়ে নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি হতো। তখনকার দিনে ওই 3টে আঙুল করে যাকে একটু প্রসাদ দিত তাকে দিনে রাতে আর কিছু খেতে হতো না, এমন অমৃত প্রসাদ ছিল, মানে খিদে চলে যেত একবারে। হ্যাঁ, যাই হোক এইভাবে চলতে থাকে। চলতে চলতে আমার সে 1 বছর কেটে যায়। 1 বছর পরে যেই মাঘে পূর্ণিমার দিন, আগের দিন কৃষ্ণানন্দ গিরি মহারাজি বলেন কালকে তো আগামীকাল মায়ের প্রতিষ্ঠা দিবস, তো মায়ের একটু হোম করবে। তো হোম করবে, জোগাড়জাতি করেছে ভিক্ষা টিকা করে। তারপরের দিন বেলা 9:30টার সময় হোম হচ্ছে, বনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। দূর থেকে আগুনকে দেখে যে বনের মধ্যে আগুন জ্বলছে। তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাব, ভয়ঙ্কর গুপ্তচররা ওরকম আগুন জ্বালিয়ে বনের মধ্যে থাকতো পশু জীবজন্তু জানোয়ার তাড়ানোর জন্য। তো সঙ্গে সঙ্গে সে জমিদারদেরকে খবর দেয়। জমিদার মশাই তখন ঘোড়ার গাড়ি নিয়ে লাঠিয়ালদেরকে নিয়ে এসে ওনাকে ঘিরে ফেলান। ওনারা 4 জনে উঠে দাঁড়ান। 4 জনের জোড়া উঠে দাঁড়িয়ে তখন বলেন যে এরকম ব্যাপার, এখানে কি হচ্ছে? জমিদার মশাই চার্জ করছে, এখানে কি হচ্ছে? বলছে বাবু আমরা কাশি থেকে এসেছি, মায়ের স্বপ্নাদেশ অনুষ্ঠানে এখানে এসেছি, তো মায়ের যে প্রতিষ্ঠা দিবস তাই মায়ের একটু হোম করছি। মা কোথায়? মাকে প্রমাণ দিতে হবে। বলছে হাসতে লেগেছে 4 জনের। আমরা কি প্রমাণ দেবো? মা নিয়ে এসেছে, মাই প্রমাণ দেবো। এই বলে ওনারা 4 জনাই 4 কোণে বসে, মাকে যেখানে প্রতিষ্ঠা করেছে ওই জায়গাতেই 4 কোণে 4 জনা বসে মায়ের জপ করতে লাগে। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট জপ করতে করতে যেখানে মায়ের অংশটা রয়েছে নিচেতে, মাটির নিচে, সেইখানে মাটিটা ফেটে একদিন ফাঁক হয়ে যায়, ভিতরে একটা লাল রং দেখতে পায়। জমিদার মশাই কিন্তু অন্যরকম মোটিভ ছিল। তখনকার দিনে গুপ্তচর ধরা পড়লে ওইখানে লেখাটা ওইখানেই মারা, হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছিল। তো যখনই দেখে যে মাটিটা ফেটে একদিন মাটি ফাঁক হয়ে গেছে এবং ভিতরে একটা লাল রং দেখতে পায়, ওই লাল রং দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সেই থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেও দেন যে আপনারা কোথাও যাবেন না, সমস্ত দায়িত্ব আমার। তারপরের দিন মাঝিদেরকে লাগিয়ে এই বন কেটে উড়িয়ে দিয়ে 1 মাসের মধ্যে মন্দিরে হাফ মন্দির করে দেন এবং মন্দিরে যে সমস্ত দেখছেন এই সমস্ত সেই জমিদারদেরই দান। এইভাবে মা আস্তে আস্তে, হ্যাঁ, মাঝে একটা যিনি ভুল হয়েছে যে মায়ের এই যে যখনই ফুল পেয়ে মা পরিচয় দিলেন তখনই উনি নাম দিয়েছিলেন দেবী ফুল্লরা। এইটা হচ্ছে আদি অট্টহাস। চণ্ডীতে পড়ছি, সব কিছু করছি, এটা হচ্ছে আদি অট্টহাস। ওটা হচ্ছে মায়ের দেবী ফুল্লরা নাম দিয়েছিলেন ওই কৃষ্ণানন্দ গিরি মহারাজ। এইভাবে মা আস্তে আস্তে বড় হয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মাহাত্ম্য শোনাও পুণ্যের কাজ। জয় শ্রী। অনেক ধন্যবাদ ঠাকুরমশাই আপনাকে। জয় মা ফুল্লরা। মন্দিরের মূল গেট যেখানে আমরা জুতো ছেড়েছিলাম সেখান থেকে বেরিয়ে যাওয়ার গেটের কাছাকাছি ভোজনালয়টা আছে, মানে তোমরা জুতো পরে আসতে পারো এখানে, তারপর জুতো ছেড়ে ভেতরে ঢুকবে। ভোগের প্রসাদ 40 টাকা করে কুপন লেখা আছে এখানে। চলো ভেতরে ঢুকে ভোগ খাওয়ার জায়গাটা তোমাদের একটু দেখাই, বেশ বড় জায়গা। এখানে অন্নভোগগুলো জড়ো করে রাখা হয়েছে এক জায়গায়। যারা সময় মতো ভোগের কুপন কাটতে পারেনি তাদের ভোগ খাওয়ার সময় ভোগের পয়সাটা দিয়ে দিচ্ছে। দেখো রান্নার ওই সামনের বিষয়টা দেখুন ওইটা। এটা একটা টকের তরকারি, না টক আছে এতে। এইমাত্র ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম। এখানে অন্ন প্রসাদ দেওয়া হয় যেমনটা তোমরা দেখলে। আর সময় নষ্ট না করে আমাদের নলহাটির দিকে যেতে হবে। নলহাটি অনেক দূর, প্রথমে তারাপীঠ পৌঁছতে হবে, তারাপীঠ থেকে আধা ঘন্টা, মানে এখনও 2.5 ঘন্টা 3 ঘন্টার জার্নি আছে। এত ভালো ভোগ প্রসাদ খেলাম যে বলার কথা নয়, মানে মন ভরে গেল একেবারে। আর কোনো স্বাদের কোনো তুলনাই হয় না। আলাদা করে তো আমি ভোগ প্রসাদের রিভিউ দেবো না, কিন্তু সত্যি বলছি স্বাদের তুলনা হয় না কোনো। একটু সময় হাতে নিয়ে এলে তোমরা এখানে ভোগ প্রসাদ খেয়ে নিতে পারো পেট ভরে।
তাড়াতাড়ি ফিরে আসবো মায়ের দর্শনে। আপনার এখানে একটা মানে মরা মানে লাশ আসবে, সেটা আগে পুরানো হবে, তারপরে মায়ের ভোগ হয়। আর সেই লাশ না এলে মায়ের ভোগ হয় না। এবার একবার কিছুদিন আগে একবার না আসতেই মায়ের ভোগ আরম্ভ হয়ে গিয়েছিল, এর জন্য গোটা আমাদের গ্যাস ঘর মানে ভোগের বাড়িটা আগুন লেগে গিয়েছিল। আর কখনো হয়নি, একবারই হয়েছে? একবারই হয়েছিল, যেটা আপনার মরা না পুড়তেই মায়ের ভোগটা দিয়ে দিয়েছিল আচ্ছা। এর জন্য। আর তারাপীঠে আর একটা সিস্টেম, মায়ের শিষ্য হলো সবচেয়ে বড় শিষ্য সাধক বামা খাবার। হ্যাঁ। বামা খাবার আগে ভোগ হয়, তারপরে মাতারাও ভোগ হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আর তার আগে প্রথম আমাদের একটা মরা বা লাশ আসবে, সেটা দাহ হবে, তারপরে মায়ের ভোগ হবে। আজকের আমাদের শেষ ডেস্টিনেশন নলাটেশ্বরী মন্দিরে আমরা এখন চলে এসেছি। এখানেও তোমরা ঠাকুরের পুজোর ডালি পেয়ে যাবে। আচ্ছা, এখানে ভৈরব হচ্ছে যোগেশ ভৈরব। এই হচ্ছে বলির স্থান। বলির স্থান সবসময় মায়ের সম্মুখে হয়। উপরে দেবী আছেন, চলো দর্শন করি। নলহাটিতে মায়ের সতী মায়ের গলার নলি পড়েছিল, তাই এই মন্দিরের নাম নলাটেশ্বরী মন্দির। এই হচ্ছে যোগেশ ভৈরব মন্দির, নলাটেশ্বরী মন্দিরের একদম পাশে। আচ্ছা, খুলে ঢোকারও অনুমতি পেয়েছি। এটা খুলে কীভাবে? এইভাবে। এই প্রথম কোনো মন্দিরে ভিডিও করার জন্য খুলে ঢোকার অনুমতি স্বয়ং ঠাকুরমশাই দিলেন। জয় বাবা যোগেশ ভৈরব। মা ছোট্ট নন্দী মহারাজ। নলাটেশ্বরী মন্দির থেকে রামপুরহাট জংশনে পৌঁছে গেলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আমাদের যেহেতু D1, তাই 1 নম্বর থেকে কাছে পড়বে, ওই জন্য আমরা এখান থেকে কিন্তু জার্নি শুরু করেছিলাম আমরা। লালনদা, তাহলে আমাদের এবার বিদায় নেওয়ার পালা। এইবারের মতন আবার আসবো। বলো, আজকে আমাদের 140 কিলোমিটার তো ঘুরিয়েছো, কত হলো বলো আজকে? টোটাল আপনার যে ফুল্লরা গিয়েছিলেন তারাপীঠ থেকে, হ্যাঁ, ওই ফুল্লরা মন্দিরটা আপনার 51 কিলোমিটার তারাপীঠ থেকে, হ্যাঁ, ওটা আমরা 1200 টাকা নিই। হ্যাঁ, আর নলহাটি নলেতেশ্বরী মন্দির, ওটা আপনার 24-48 কিলোমিটার, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমরা 500 টাকা নিই। আচ্ছা, এবার মানে 18 আমাদের- হয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওটা আমরা 12 আর 5 17, আর আপনাদের ডিসকাউন্ট আচ্ছা, ডিসকাউন্ট করে কত দেবে? আপনি যা দেবেন। আচ্ছা, ঠিক আছে। মানে আমি 1700 ধরছি ইয়েদের জন্য, যারা আসবে দেখতে। আর আমার কাছ থেকে কেউ দেখতে এলে, মানে আমার ভিডিও দেখে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে, তাহলে একটুখানি তাদের ডিসকাউন্ট দিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো থেকো আর অনেক ধন্যবাদ। টাটা। ভালো থাকবেন আপনারা সবাই। একদম একদম। এই যে রামপুরহাট জংশন দেখছো, এখানে ট্রেনটা আজকে অনেক লেট আছে, যে কারণে আমাদের একটু সুবিধেই হয়ে গেল। 1 নম্বর প্ল্যাটফর্মে D1-এই আমাদের ট্রেনটা আসবে, আর গণদেবতা এক্সপ্রেসে আমরা ফেরত যাচ্ছি। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে নোটিফিকেশন মিস না যায়। আর অবশ্যই তারাপীঠ এবং বক্রেশ্বরের সমস্ত ইনফরমেশন জানতে, কিভাবে ঘুরবে, কোথায় খাবে, ছোটোখাটো খুঁটিনাটি জানতে আমার 3টে ভিডিও কিন্তু মিস করো না। আশা করি তোমাদের সহজভাবে সব কিছু দেখাতে পারলাম। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।